বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাবা বসা আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, রাজনীতিক এবং প্রাক্তন সেনা কর্মকর্তা ব্যারিস্টার এম সরওয়ার হোসেন, এবং আমার ডানে রয়েছেন রাজনৈতিক পর্যবেক্ষক এবং বিশ্লেষক সালেহ আহমেদ টিটা। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। ব্যারিস্টার সরওয়ার হোসেন, আপনাকে দিয়ে আলোচনাটি শুরু করতে চাই। আপনি একই সঙ্গে রাজনৈতিকভাবেও অত্যন্ত সক্রিয় এবং একই সঙ্গে সেনাবাহিনীর প্রাক্তন কর্মকর্তা। আমাদের রাজনৈতিক যে বিতর্ক বিরোধ, তার মধ্যে সেনাবাহিনীকেও আমার ধারণা সবচেয়ে বেশি এবারই জড়িয়ে ফেলা হয়েছে। এর আগে যখন 60-এর দশক, 70-এর দশক বা 80-র দশকের গোড়ার দিকে যে সারা পৃথিবী জুড়ে সেনা শাসন ছিল, তখনকার রাজনীতি বিতর্ক এক ধরনের ছিল। কিন্তু আজকে বাংলাদেশে এত বছর পরে এসে যখন আমরা সেনাবাহিনী কোনোভাবেই রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে সেই অর্থে সামনাসামনি দেখি না, হয়তো কোনো সরকারের হয়ে তারা কোনো সংস্থা বিশেষভাবে বা বিশেষ কেউ হয়তো কাজ করেন, কিন্তু সামগ্রিকভাবে প্রতিষ্ঠান প্রধানকে জড়িয়ে যে বিতর্ক বাংলাদেশে চলছে, এবং এটা আজকে নতুন করে নয়, এটা কিন্তু গত কয়েক মাস ধরেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তিবর্গ করবার চেষ্টা করছেন। আপনি এটাকে কিভাবে দেখেন এবং এর প্রভাব প্রতিক্রিয়া কি মনে করেন আমাদের সমাজ রাজনীতিতে এবং আগামী দিনের পথ চলায়? ধন্যবাদ জিলুর ভাই, ধন্যবাদ আজকের সহ আলোচক এবং সুপ্রিয় দর্শক যারা এই প্রোগ্রাম দেখছেন। জিলুর ভাই, শুরুতেই আমি প্লেটোর একটা কথা দিয়ে শুরু করি যে রাজনৈতিক প্রক্রিয়া হলো এমন একটি প্রক্রিয়া যেখানে ভালো মানুষ যদি রাজনীতিতে জড়িত না হয় তাহলে খারাপ মানুষ কর্তৃক শাসিত হয়। সো বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর। 54 বছরে আমরা দেখলাম 6টা অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন হলো। অর্থাৎ আমরা এই নেতৃত্ব বাংলাদেশে দেখিনি যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর কেন প্রয়োজন এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর না করলে যে দাঙ্গা হয় অথবা সাস্টেনেবিলিটি থাকে না, সেটা তো বারংবার বাংলাদেশে ঘুরে ফিরে ফেরত আসছে। এবং সর্বশেষ যে সুযোগটা 5ই আগস্টের পরে আসছে জাতি পুনর্গঠনের, জাতি সংস্কারের, সেই সুযোগটা আসলে কতটুকু কাজে লাগবে সেইটা এখন সবচেয়ে বড় কোশ্চেন। পাকিস্তানে যেমন বলা হয় 3টা পার্টি, যে পাকিস্তানে সবসময় রাজনৈতিক একটা ক্ষমতাসীন দল, বিরোধী দল অ্যান্ড সেনাবাহিনী। আজকে বাংলাদেশের এই মিলিটারি মিলিটারি সো বাংলাদেশে আজকে রাজনীতি সঠিক জায়গায় না থাকার কারণে, দুর্বৃত্তেই তো রাজনীতি হওয়ার কারণে রাজনৈতিক কালচারটা এমন জায়গায় পৌঁছেছে যে রাজনীতি করলে অপরাধ করা যায়, লুটপাট করা যায়, চরিত্রহীন কাজ করা যায়, মানি লন্ডারিং করা যায়, ভোগবাদিতায় লিপ্ত হওয়া যায়। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে এমপি শব্দটা হয়ে গেছে মানি মেকিং মেশিন। অর্থাৎ এমপি হলে আঙ্গুর ফুলে কলা গাছ হতে পারে, জবাবদিহিতার বাইরে থাকতে পারে, যা খুশি তাই করতে পারে, যার জন্য ড্রাইভার থেকে শুরু করে পিয়ন চাপরাশি সব এখন এমপি হতে চায়। এমপিদের যে মূল কাজ আইন প্রণয়ন, সেইটা তারা ভুলে গিয়ে জহুজুর জাহাপনা করে কিভাবে এমপি হওয়া যায়, 1000 কোটি টাকা সেই আলোচনা তো আপনি করেছেন। আমি ওখানে কেন আসছি যে আজকে এই দুর্বৃত্তিত রাজনীতি সেনাবাহিনীকে বারবার এই রাজনীতির ভিতরে টেনে নিয়ে আসে, প্রফেশনাল সেনাবাহিনীকে। এইটার সাথে আছে আমাদের পার্শ্ববর্তী একটা দেশের ইন্ধন, যে সেনাবাহিনীকে যদি আনপ্রফেশনাল করা যায় এবং বিচারালয়কে যদি আনপ্রফেশনাল করা যায়, এই দুর্বৃত্ত যদি রাজনীতিতে কন্টিনিউ করে তারা বেনিফিট পায়, যার জন্য যা কিছু ঘটে সেনাবাহিনী না চাইলেও সেনাবাহিনীকে জড়াই যেতে হয়। এখন সেনাবাহিনীর ভূমিকা কখনো কখনো বিতর্কিত হলেও বেশিরভাগ সময় জনগণের পাশেই সেনাবাহিনী দাঁড়িয়েছে। আপনি যেটা হিসাব করেন, সেই 75 বলেন, 90 বলেন, এই 2024 বলেন, 2009 থেকে 24 পর্যন্ত সেনাবাহিনীর রোলটা মানুষের কাছে বিতর্কিত ছিল যে তারা গণতন্ত্রের পক্ষে দাঁড়াচ্ছে না, তারা নির্বাচনের পক্ষে দাঁড়াচ্ছে না। এবং আপনি দেখবেন যে ইকবাল করিম ভূঁইয়া তার যে অভিজ্ঞতা তিনি ফেসবুকে লিখে যাচ্ছে, যেটা অনেকেই পেপার পত্রিকার মধ্যে পড়েছে, আমি তাকে ধন্যবাদ জানিয়েছি যে এই সত্য কথাগুলো আমাদের জন্য কাজে লাগবে, ভবিষ্যৎ রিসার্চের জন্য কাজে লাগবে। সেইখানে যে 3 তারিখ জেনারেল ওয়াকার যে মিটিংটা অফিসারদের সাথে করলো, যেটাকে আমরা সেনাবাহিনীর ভাষায় দরবার বলি, এবং উনি সঠিকভাবে জুনিয়র অফিসার এবং জওয়ানদের পালস বুঝতে পেরেছেন এবং উনি জনগণের পক্ষে দাঁড়িয়েছেন। এখন
যারা যেমনটা 1990-তে জেনারেল নুরুদ্দিন দাঁড়িয়েছিল। এখন যারা সেনাবাহিনীর ইনসাইড জানে না, কোনো ডায়নামিক জানে না, আপনি জানেন যে সেনাবাহিনী নিয়ে রিপোর্টিং করতে গেলেও অন্তত 3 মাস লেখাপড়া করতে হয়, টার্মগুলো শিখতে হয়, কিন্তু ইউনিভার্সিটিতে কেবল পড়েছে, কোনো কিছু জানে না। এবং বাংলাদেশে ইউনিভার্সিটির ছাত্রদের ভিতরে একটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট মেন্টালিটি কাজ করে। বিশেষ করে আমি যখন সূর্য সেনার ছাত্র ছিলাম তখন ওখানে বসে আমরা বলতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের উত্তরপাড়া। কিন্তু সেটাই যদি কাজ করে তাহলে এই ছাত্ররা হঠাৎ করে সরকারের মধ্যে পার্ট হয়ে গেল কিভাবে? হ্যাঁ, সেটা তো তারা নিজেরা পরামর্শ করছে, সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছে। এবং যখন আওয়ামী লীগ বিরোধী দলে ছিল তখন আওয়ামী লীগ আশা করে যে সেনাবাহিনী কিছু একটা করবে। আবার 2009 থেকে 24 পর্যন্ত যখন বিএনপি সহ অন্য সবাই বিরোধী দলে এবং নির্যাতিত হচ্ছিল, তারা ভাবছে যে সেনাবাহিনী কিছু একটা করবে। আমার ব্যক্তিগত নলেজে আছে এই সেনাপ্রধানকে না, অন্য একজন সেনাপ্রধানকে বিরোধী দল থেকে বলা হয়েছে যে আপনি টেক ওভার করেন 14তে, তিনি টেক ওভার করে নাই, সে জড়াতে চায় নাই। তো সেনাবাহিনী এই জায়গায় আসছে। এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে যে এই দুর্বৃত্তে তো রাজনীতির কারণে, সঠিক রাজনীতি না কারণে মানুষ বারবার তাকাই থাকে সেনানিবাসের উপরে যে তারা কিছু একটা জনগণের পক্ষে করবে। সেই জনগণের পক্ষে করতে গিয়ে তারা সবসময় একটা মধ্যস্থতাকারী ভূমিকা পালন করে, অনেক সময় রিকনসিলিয়েশন করার চেষ্টা করে, অনেক সময় রাজনীতিটা যাতে সঠিকভাবে চলতে পারে সেই কাজগুলো করে থাকে। এখন যে ফেসবুকের স্ট্যাটাস আমরা দেখলাম, এটার একটা ব্যাখ্যা তো সেনা দেওয়া হয়েছে। তো আমি সেইটা মনে করি যে এই ছেলেটা আসলে যেহেতু কেবল ইউনিভার্সিটি লেখাপড়া শেষ করছে, ওই ম্যাচুরিটি আসে নাই যে রাষ্ট্রীয় রিকনসিলিয়েশন কীভাবে করতে হয়, কিভাবে জাতিকে সামনে আগায় নিতে হবে। এটা একটা আই এগ্রি, এটা একটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজ। এবং রিকনসিলিয়েশন করতে হলে এটা সবাই জানে যে যারা অপরাধ করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, যারা খুন খারাপি করেছে, যারা মানি লন্ডারিং করেছে, তাদের অবশ্যই বিচারের সম্মুখীন করতে হবে। এবং যেটা দক্ষিণ আফ্রিকায় করা হয়েছিল, সেখানে যারা গুরুতর অপরাধ করেছে তাদের কিন্তু শাস্তির সম্মুখীন করেছে, যারা একটু কম গুরুতর করছে তাদের কম শাস্তি ভোগ করতেছে। এরপরে বিরোধী দলে থেকে অথবা ক্ষমতাসীন থেকে যারা এই দুর্বৃত্তায়িত বা মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত হয়নি, তাদের প্রতি একটা রিকনসিলিয়েশন ঘোষণা করা হয়েছিল। সো আপনি বাংলাদেশকে যদি আপনি রিকনসাইল করতে চান, বিভক্ত চলবে না রিকনসাইল হবে? একসময় না একসময় তো আপনার রিকনসাইল করতে হবে। এবং সেই রিকনসাইল করতে হলে এইটাই হলো একমাত্র প্রক্রিয়া যেটা দক্ষিণ আফ্রিকার কাছ থেকে আমরা উদাহরণ নিতে পারি। সেইখানে সেনাবাহিনী যেহেতু জড়িয়ে গেছে 5ই আগস্টের সাথে আগে এবং পরে, এবং একটা নির্বাচন না হওয়া পর্যন্ত অথবা নির্বাচন হলেও তারা ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি ইনভলভ থাকে, সেইখানে যে কোনো উদ্যোগ আসতে পারে। সেই উদ্যোগটা তো ঐক্যমতের ভিত্তিতে হবে এবং যেটা জাতির স্বার্থে, জনগণের স্বার্থে যেটা, সেইটাই হবে। জেনারেল ওয়াকারকে আমি ধন্যবাদ দেব, সে 2টা জায়গায় বড় ধরনের ইতিহাস সৃষ্টি করেছে। এক, সে একটা রক্ত গঙ্গা সে এড়াতে পেরেছে, যে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালিয়েছিল। এবং আমি যেহেতু ক্লোজলি চিনি যারা এখন জেনারেল, এদের অনেককে ভেরি ক্লোজলি, একসাথে আমি চাকরি করেছি, একদম ইনার ডাইনামিক্স বুঝি। তো তাকে সরিয়ে ওই সময় আরেকজন টেক ওভার করতেছিল মুজিব, এবং মুজিব যদি নিতে পারতো, পতিত শেখ হাসিনা যদি এই সিদ্ধান্ত নিত যে ওয়াকার সাহেবকে সরিয়ে তাকে আনতো, তাহলে রক্ত গঙ্গা বসাই দিত। কারণ হি ইজ এ ইনহিউম্যান। বাংলাদেশের জনগণের টাকায়, জনগণের পয়সায় জেনারেল হয়ে সমস্ত বেনিফিট এনজয় করে ইন্ডিয়ান স্বার্থ সে রক্ষা করেছে। আপনি দেখেছেন কিনা, তার দুর্নীতির কোনো সীমা পরিসীমা নাই। আমি নিজে তার দুর্নীতির তদন্ত চেয়েছি, আমি নিজে আবেদন করেছি। তো তাহলে পরিস্থিতি ভিন্ন হইতো। সেই জায়গায় জেনারেল ওয়াকার এইটাকে যেভাবে হোক একটা ম্যানেজ করেছে। দ্বিতীয়ত, অত্যন্ত শান্তিপূর্ণভাবে একটা ইন্টারিম গভর্নমেন্টের কাছে সে ক্ষমতাটা ট্রানজিশন করেছে, যেখানে জনগণের ভিতরে স্লোগান ছিল এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার। খুব কম লোক আছে যারা এই ধরনের প্রলোভন, এই ধরনের, এবং আমি তাকে যতটুকু চিনি, আমি যতটুকু বুঝি, উনি অত্যন্ত সফট হার্টেড, স্বল্পভাষী। উনি সত্যিকারে একটা রিকনসিলিয়েশন চায় ডেফিনেটলি যারা অন্যায় করছে তাদের বিচার নিয়ে, এবং উনি কোনোদিন ক্ষমতা নেবেন না। উনি গণতন্ত্র যাতে সমুন্নত থাকে, সুশাসন ন্যায় বিচার যাতে সমুন্নত থাকে, সেই কাজই করবে। সেই উদ্যোগে অনেক সময় অনেক আলোচনা হবে, ডিবেট হবে, সেটা কেউ এগ্রি করতে পারে, নাও করতে পারে। এবং উনিই কিন্তু প্রথম বলেছে যে ডিসেম্বরের ভিতরে একটা নির্বাচন হতে পারে। সো তার গণতন্ত্রের প্রতি তার যে তাগিদ, তার যে কমিটমেন্ট, সেটা তো বহুতবার প্রকাশ পেয়েছে। অতএব এই ছেলেরা যেগুলো বলেছে,
এটা নিতান্তই তাদের অনভিজ্ঞতা এবং তাদের এই সেনাবাহিনী অর্থাৎ রাষ্ট্রীয় স্টেট ক্রাফট না বোঝার একটা ফল। মানে এটা যার জন্য ওই যে একটা কথা বলে সর্বশেষ আমি বলি যে বাচ্চাদের প্রসাবে পাছার খেতে হয় না। তো এই বাচ্চাদের উপর ছেড়ে দেওয়া ওইটা ওই তাদের প্রসাবে রাষ্ট্র মানে পাছার খেতে পারে, মানে আর একটা খারাপ দিকে যেতে পারে। ধন্যবাদ মিস্টার সালেহ আহমেদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মিস্টার সরওয়ার হোসেন। যে পরিপ্রেক্ষিত নিয়ে আমরা আলোচনা করছি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক দেশের জন্য, জাতির জন্য, আমাদের সকলের জন্য। প্রায় 2000 শহীদের রক্তের বিনিময়ে আবার একটা সুযোগ এসেছিল বাংলার সামনে, বাংলাদেশটাকে একটা সুন্দর পথের দিকে এগিয়ে নেওয়ার জন্য। একটা আমাদের যে সমস্ত সিস্টেম, রাজনীতি বলেন, আপনার যে ইনস্টিটিউশন বলেন, সবগুলির যে ধ্বংস হয়ে গিয়েছিল, এগুলিকে রিকনস্ট্রাকশন করার একটা সুবর্ণ সুযোগ সামনে এসেছিল। এবং আমি এখনও আশাবাদী, আপনি এখনও যেভাবে ঘটনাগুলো চলছে, আমি ঘটনাগুলি বলার চেষ্টা করব এই যতটুকু পারি। আসলে সমস্ত কিছুর মূল হচ্ছে আমাদের দেশের রাজনীতিটাকে ধ্বংস করে দেওয়ার জন্য। এই যে আমার ভাই বললেন দুর্বৃত্তায়িত্ব রাজনীতি, আমি সারাক্ষণ বলি যে রাজনীতি নিয়ে আপনারা এখানে প্রথম দিন থেকে শুরু করে এখন পর্যন্ত আমি একই কথা বলে দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত রাজনীতিকে শুদ্ধকরণ না করা যাবে ততক্ষণ পর্যন্ত এই সমস্যাগুলো দিন দিন এক একটা ফর্মে আরও বেশি, যেমন আপনি একটু আগে কথা প্রসঙ্গে বললেন না 80তেও ছিল না, 90তেও ছিল না, 2009-এও ছিল না, এখন যা হচ্ছে এই যে দুর্বৃত্তায়িত্ব। এখানে ভাই প্লেটোর একটা সংজ্ঞা কোট করলেন, আমি বলি হযরত আলীর একটা কোট বলি, যখন সমাজের ভালো মানুষগুলি নিষ্ক্রিয় থাকবে তখন একটা দেশ ধ্বংস এবং দেশ এবং সমাজ ধ্বংসের পথে ধাবিত হবে। আমাদের সমাজে এই রাজনীতি সবচেয়ে সুচতুরভাবে এই পারিবারিক রাজনীতি, এই দুর্বৃত্তিপরায়ণ রাজনীতি, দুর্নীতিপরায়ণ রাজনীতি ভালো মানুষগুলিকে ঠেলে এমন জায়গায় দিয়ে দিয়েছে, রাজনীতির প্রতি কোনো ভালো মানুষের আসার কোনো ইচ্ছা তো দূরের কথা, এই দিকে চোখ ফিরেলে বাড়ির সবাই যারা সুস্থ, যারা সমাজের বেশিরভাগ লোক যারা, তারা কেউ রাজনীতির দিকে কাউকে আসতে দেয় না। কেউ মুখ দিয়ে উচ্চারণ করলে তো খবরদার তুমি ওদিকে যায় না। কারা আসতে চায়? যাদের কোনো ক্যাপিটাল নাই, যাদের কোনো শিক্ষা নাই। আমি ঢালাওভাবে বলছি না, এবং শিক্ষা নাই বলতে আমি ওই শিক্ষাকে বোঝাচ্ছি যে শিক্ষা মানুষকে উন্নত করে, সেই শিক্ষা না। তাদের শিক্ষা আছে যে শিক্ষা দিয়ে সে ওই বাজে কাজগুলি করার জন্য আরও উৎসাহিত হয়, আরও শানিতভাবে এই নিরীহ ভালো মানুষগুলির উপরে আপনার ঝাঁপিয়ে পড়তে পারে। সেই শিক্ষা দিয়ে যখন আমাদের এই রাজনীতিকে কলুষিত করে, তখন পরিবেশ এবং পরিস্থিতি এরকমই হবে। আপনি যতই আপনার রক্ত আমরা দেই, যতই আত্মাহুতি দেই, যতই নিপীড়িত হই, সমাধান এত সহজে হবে না। সমাধান আসতে হলে প্রথমেই আপনাকে আসতে হবে আপনার গণতন্ত্রের সুষ্ঠু সংজ্ঞা। এখন এই আমরা তো একটা গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ার মধ্যে আছি বলে মনে করছি। সেখানে অনেকে মনে করছেন যে আসলে সেই প্রক্রিয়াটাকে কত দীর্ঘায়িত করা যায় সেরকম চেষ্টা একটা মহলের মধ্যে আছে। এবং আপনি যদি এই ট্রানজিশনটা দেখেন, ট্রানজিশনে সেনাবাহিনীর একটা ভূমিকা ছিল। নিঃসন্দেহে জনগণের শক্তির চাইতে বড় কিছু নেই, কিন্তু সেনাবাহিনী যদি 1990 সালে জনগণের পক্ষে অবস্থান না নিত, কিংবা 24 জুলাই অগাস্টে বিশেষ করে এসে জনগণের পক্ষে অবস্থান নিত, পরিবর্তনটা হয়তো এভাবে ওই সময় নাও হতে পারতো, না হওয়ার চান্সে বেশি ছিল। তো সেই জায়গায় সেনাবাহিনীকে বিতর্কের মধ্যে দাঁড় করিয়ে নির্বাচনটাকে বিলম্বিত করবার কথা বলে, এবং সেই সঙ্গে দেশের মানুষ গত কয়েক বছর ধরে ভোট দিতে পারে না, নির্বাচন অবাধ ছিল না, সুষ্ঠু ছিল না, নিরপেক্ষ ছিল না, ভোটাররা ভোট কেন্দ্রে যায়নি, অন্তর্ভুক্তিমূলক ছিল না। সেরকম একটা ভালো স্ট্যান্ডার্ড নির্বাচনের জন্যে যখন সবাই আগ্রহী, ভোট দিতে আগ্রহী, সেই সময় আপনি একে নির্বাচন করতে দেওয়া যাবে না, ওকে ব্যান করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, এইসব বয়ান দিয়ে, এবং এটা না হলে, ওর ফাঁসি না হলে নির্বাচন হবে না। আসলে কি অর্জন আমরা করতে চাইছি, বা কার উদ্দেশ্য হাসিল করতে চাইছি আমরা? আসলে আপনি যেভাবে কথাটা বললেন, কথাটা অনেক বিশদ। আপনি যে সেনাবাহিনী আগে যে যদি রোল না নিত তাহলে কি হতো, যে কথাগুলো বললেন, আমি একটু ডিফার করি কথাগুলিতে। সেনাবাহিনী না নিলে কি হতো?
আমরা হয়তো আরেকটু সাফার করতাম, আমরা কিন্তু আলটিমেটলি তো যেটা আপনি মূল কথা বলেছেন, জনগণ তখন করবে, তখন এই সেনাবাহিনী কিসের জন্য? আমার জনগণের জন্য, আমার জনগণ। কিন্তু তার জন্য তো আপনার বাস্তবতা, তার জন্য একটা এনভায়রনমেন্ট দরকার। ইভেন আপনি যদি 1971 সালের মুক্তিযুদ্ধে দেখেন, আমি বলি, যে সেনা কর্মকর্তারা পাকিস্তান সেনাবাহিনী থেকে বিদ্রোহ করে পেরিয়ে বা পালিয়ে যুদ্ধে যদি না নামতে, নিশ্চয়ই আমরা যুদ্ধ করতে পারতাম। কিন্তু তারাই তো আসলে যুদ্ধের সামরিক নেতৃত্বটা দিয়েছে, সেই সব তরুণ অফিসাররা। এবং তারা যদি সেই সাহসী ভূমিকা পালন না করতো, সেই সময়ে সেই ঝুঁকি জীবনের না নিত, মৃত্যুর ঝুঁকি না নিত, আসলে কি এত সহজ হতো? আমি সেটাই বলতে চেয়েছিলাম। জি, আসলে কি এত সহজ হতো? আমি তো বলছি আসলে সহজ তো কোনো কিছু না। যে প্রক্রিয়া, যে রাজনীতি, আপনি তো বলবেন 9 মাসেরটা 9 বছর লাগতো, না হয় 25 বছর লাগতো, বা আমরা সেটা এফোর্ড করতে পারবো কিনা সেটা, বা 24 জুলাই অগাস্টে না হয়ে হয়তো আরো অন্য কোনো অগাস্টে গিয়ে ঘটনা ঘটতো, বা জুলাইতে গিয়ে ঘটনা ঘটতো। ওয়েল, বলি থিং ইজ, আমি বলতে চাচ্ছি যে যেই একটা 17 বছরের দীর্ঘ ফ্যাসিস্ট নিষ্পেষণ, যে আমরা এখন যেভাবে আমরা কথা বলছি, এইভাবে তো কথা বলতে আমরা পারি নাই। কেন পারি নাই? এই রাজনীতির দুর্বৃত্ত, আমরা যেখান থেকে মূল কাহিনী যেটা হচ্ছে রাজনীতি, অপরাজনীতি এবং রাজনীতির দুর্বৃত্তায়ন। এই রাজনীতির দুর্বৃত্তায়নের ফলে কে সাফার করছে? জনগণ সাফার করছে। আমাদের সার্বভৌমত্বের যে প্রতীক, আমাদের স্বাধীনতাতে যে আমাদের যে একটা পেশাজীবী বাহিনী আছে, সেটা সেনাবাহিনী। সেই সেনাবাহিনীও বারবার করে এই কর্মকাণ্ডগুলির জন্য এরকম বিতর্কিত স্থানে তা এনে ফেলা হচ্ছে। যেই ঘটনাটা নিয়ে আজকে কথার সূত্রপাত হলো, এবং যে হলো এবং যে আইএসপিআর বললেন, আইএসপিআর একটা কথা বলল। পৃথিবীতে বহু কথা হয়, সব কথা তো সব জায়গায় বলা যায় না, এটাই পৃথিবীর নিয়ম। এই যে কোনটা বলা যায়, কোনটা বলা যায় না, এই বলাটা যখন আমি না বুঝতে পারবো, তখন কথা আসলে কম বলাই বেটার। এটা আমি বললাম যাদের উদ্দেশ্যে, আমি আশা করি তারা বুঝতে পারছেন। আমি যে কথাটা বলতে চাচ্ছি, যে আমি আপনার ওই জায়গাটা আসছি, যে নির্বাচন। আচ্ছা, আমি আগামী জুন মাসে নির্বাচন দিয়ে দিলাম, কি হবে আমার নির্বাচন দিলে? না দিলেই কি হবে? আমি সেটাই বলি একটু, সেটাই বলি, না দিলেই কি হবে? নির্বাচন তো অবশ্যম্ভাবী, কিন্তু নির্বাচন কি এক গণতন্ত্রের মানে একমাত্র প্যারামিটার? প্রাথমিক ন্যূনতম পূর্ব শর্ত, ন্যূনতম একটা প্যারামিটার। নির্বাচন হলে গণতন্ত্র হবে না, কিন্তু নির্বাচন ছাড়া গণতন্ত্র হবে না। আমি ওইটুকু একটু যদি সুযোগ পাই আমি একটু বলি। আমি নির্বাচন তো অবশ্যই চাই, নির্বাচন তো অবশ্যম্ভাবী, নির্বাচন ছাড়া তো কোনো ব্যতিক্রম নাই। কিন্তু নির্বাচন দিয়ে আমি কি করব? আমি নিজেকে অনেক প্রশ্ন করি, আমি বহু মানুষকে প্রশ্ন করি যে আমি নির্বাচন দিয়ে এই যে এখন কিন্তু মিস্টার সালেহ আহমেদ, এই প্রশ্ন, এই আপনি যে প্রসঙ্গ বা প্রশ্ন বিতর্ক করছেন, সেই বিতর্ক কিন্তু আমরা গত 15 বছরের শেখ হাসিনার আমলে শুনেছি, যে নির্বাচন দিয়ে কি হবে, গণতন্ত্র দিয়ে কি হবে, আগে উন্নয়ন। না, দেখেন আপনি দুইটা জিনিসকে এইভাবে মিলাইলে হবে না। ওইখানে যে নির্বাচন দিয়ে কি হবে, সেই নির্বাচন আর এই নির্বাচন তো আমি একদিন, ওই বিতর্ক কিন্তু আমরা করেছি বাংলাদেশে, আমরা করেছি। এখানে উন্নয়ন লাগবে আগে। না, আমি নির্বাচন দিয়ে কি হবে সেটা কখনোই বলিনি। আমি সবসময় বলেছি আমি এই পারিবারিক রাজনীতির থেকে মুক্তি চাই। আমি সারাক্ষণ যাবো, এটা আমার একদম প্রথম থেকে আমার যুদ্ধ হচ্ছে। আমি পারিবারিক অপরাজনীতি, দুর্নীতি পরায়ণ এবং এই রাজনীতি থেকে যতক্ষণ পর্যন্ত আমি মুক্তি না পাবো, ততক্ষণ পর্যন্ত আপনি নির্বাচন বলেন, গণতন্ত্র বলেন, কোনোটাই, আপনি নির্বাচন দিয়ে একটা গণতন্ত্র আসলো, আমার সমস্যার সমাধান হয়ে যাবে? আমি যদি প্রশ্ন করি সবাইকে, আমাকে কেউ কি আসলে উত্তর দেওয়া সম্ভব এটা, যে ইলেকশন দিলে পরে আমার দেশের তারাও তো বহুদিন মানে আমাদের দেশ এই যে গত 53-54 বছরে আমাদের রাজনীতিবিদরা শাসন করেছেন, আমাদের মার্শাল ল সামরিক বাহিনী শাসন করেছেন, কিন্তু সবার শাসনের রেজাল্ট আজকে আমরা দাঁড়িয়ে যে ডিবেট করতেছি, সেই ডিবেটে হচ্ছে যে আমরা এখনো আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারিনি। কেন পারি নাই? আমি আমাদের রাজনীতিকে সবসময় ব্যক্তিকেন্দ্রিক করতে চেয়েছি, আমি আমার সমস্ত কিছুকে ভুল পথে চালিয়ে দিয়েছি। আমি আসছি আবার আপনার কাছে, ব্যারিস্টার সারোয়ার হোসেন। দেখুন, সেনাবাহিনীর গণতন্ত্র উন্নয়নে পৃথিবীর সব জায়গা সেনাবাহিনী ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট রোল পালন করে, উন্নত বিশ্ব অথবা আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। আপনার সেই জয়েন্ট চিফ অফ স্টাফের একটা বিখ্যাত কথা শুনেছিলেন, যখন ট্রাম্প যখন পার্লামেন্ট দখল করতে চেয়েছিল এবং জেনারেল মাইক পেন্স তার ভাইস প্রেসিডেন্টকে বলছিল যে ক্ষমতা যাতে না ছাড়া হয়। কিন্তু তাদের ইনস্টিটিউশনগুলো এত স্ট্রং এবং তাদের যে গণতান্ত্রিক যে মেন্টালিটি, সেখান থেকে তারা রুখে দাঁড়িয়েছে এবং সে
প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করতে পারেনি। কিন্তু বাংলাদেশের মতো দেশে প্রতিষ্ঠানগুলো খুব দ্রুত ধ্বংস করা সম্ভব। আমি সেনাবাহিনী সম্বন্ধে যেহেতু কথা হচ্ছে, আমার রিসেন্ট উপলব্ধি একটা কথা বলি যে আমাদের যে সিলেকশন প্রক্রিয়া আর্মির সেই সিলেকশন প্রক্রিয়াটা ডিফেন্স মিনিস্ট্রি, আই ট্রুলি বিলিভ বাংলাদেশে একজন ফুল ফ্লেজ ডিফেন্স মিনিস্টার প্রয়োজন, শুধু ডিফেন্স অ্যাডভাইজার না। অভিজ্ঞ এবং নিরাপত্তা, জিও পলিটিক্স, আন্তর্জাতিক পলিটিক্স বোঝে এরকম একজন ডিফেন্স মিনিস্টার দরকার। তো সেই ডিফেন্স মিনিস্টারের মাধ্যমে যে আমাদের সিলেকশন প্রক্রিয়াটা রিভিউ করা দরকার। যে আমরা জানতে পেরেছি যে একাডেমিতে যখন বাংলাদেশ মিলিটারি একাডেমি ভাটিয়ারিতে আমি 2 বছর ট্রেনিং করেছি, ওইখানে একটা ক্যান্টিন ছিল, ক্যান্টিন ম্যানেজার ছিল একজন হিন্দু। যে আমাদের ওই ছবিগুলা, জেন্টলম্যান ক্যাডেটের ছবিগুলো ওইখানে ওই বোর্ডে থাকতো। যেই মুহূর্তে একজন অফিসার ক্যাডেট ওইখানে জয়েন করে, সেই ছবি রয়ের হাতে চলে যেত এবং সেটা ধারণা করে যে আজিজ অথবা শফিউদ্দিন, তাদের ছবিও ওইখান থেকে নিয়ে তাদের ব্যাকগ্রাউন্ড থেকে তারা তখন রিক্রুট করার চেষ্টা করে। এই মুজিব, আজিজ, শফিউদ্দিন এই ধরনের লোক ওর মাধ্যমে তারা বাছাই করে নেয়। সেই জন্য সিলেকশন প্রক্রিয়া করতে হবে যে যাতে এরকম আজিজ, মুজিব, শফিউদ্দিন এরা সৃষ্টি না হতে পারে। এরা সবাই রয়ের পারপাস বেশি সার্ভ করেছে একদম। এটা কিন্তু ভিতরে সবাই জানে যে বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্ট, বাংলাদেশের জনগণ ইন্টারেস্টে তারা আমার এই আপলিফমেন্ট হওয়ার জন্য, প্রমোশনের জন্য নদী স্বীকার করছে। এবং পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যে হ্যাভিং এ ইন্ডিয়ান কানেকশন অনেকে মনে করতো একটা অ্যাসেট, প্রমোশন পাওয়ার জন্য একটা অ্যাসেট। তো এই যে ধারণা, এই ধারণা রিভার্স করতে হবে। সেই জন্য আমাদের সিলেকশন প্রক্রিয়ায় যাতে এইরকম এই যে ডিজিএফআই এর ভিতরে অনেকে আছে পিওরলি ইনোসেন্ট অ্যান্ড প্রফেশনাল, অ্যাবসলুটলি আমি নাম বলতে পারি, নাম বললাম না, কিন্তু ক্যান ইউ বিলিভ যে আজকে বাংলাদেশের একটা বড় ইন্টেলিজেন্স অর্গানাইজেশন এনএসআই জাতীয় ইনস্টিটিউশন, কিন্তু এনএসএসইয়া বেশি রোল প্লে করে ডিজিএফআইয়ের 7 জন অফিসারের বিরুদ্ধে একসাথে ওয়ারেন্ট অর্ডার ইস্যু হয়েছে। পৃথিবীর ইতিহাসে এটা নাই। তাহলে এই যে ইনস্টিটিউশনগুলো যে ধ্বংস হয়ে যাচ্ছে বা ইনস্টিটিউশনাল স্ট্রেংথ যে উইকেন্ড হয়ে যাচ্ছে, এটা কে লাভবান কে হচ্ছে? কিন্তু সেটা তো হয়েছে। তাহলে এই ডিজিএফআইরা কেন একজন অফিসার এই স্ট্রেংথ থাকলো না, এই মরালিটি থাকলো না যে আমি ইল্লিগাল আদেশ পালন করব না? এনি গভর্নমেন্ট অফিসার, সেনাবাহিনী তো বটেই, যে নট আন্ডার অব্লিগেশন টু কমপ্লাই এনি ইল্লিগাল অর্ডার। তাহলে ইল্লিগাল অর্ডার কেন পালন করে? 2টা কারণে। একটা হলো তার ব্যক্তি স্বার্থ উদ্ধার করে, সে ধনবান হতে পারে, আর 2টা হলো তার প্রমোশন। এই ধনবান হওয়া এবং প্রমোশনের জন্য তারা ইন্ডিয়ান কানেকশন মেনটেন করেছে এবং ডিউলি প্রমোটেড হয়েছে। পাকিস্তান আর্মিতে কিন্তু রয়ের কানেকশন যেমন গত কয়েক বছর আপনি বলছেন যে প্রভাব বিস্তার করেছে বা শক্তিমান ছিল, একই সময় একটা সময় এই অভিযোগে ছিল যে আইএসের কানেকশনও আর্মির মধ্যে ছিল এবং র ভার্সেস আইএসআই এই বিরোধটা দীর্ঘদিন যাবতীয় আছে। সেটাই বলি, আমাদের সমাজে আছে, রাজনীতিতে আছে, হয়তো অন্যান্য প্রতিষ্ঠান, সেনাবাহিনী সব বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যেই ছিল বা আছে। না, 15 বছর আগে আমি 2007 পর্যন্ত চাকরি করেছি। মানে এগুলো বিতর্ক। আমি জলিল ভাই 1988 থেকে বিফোর আই রিটায়ার, ভলান্টারি রিটায়ার করার আগে আপনার দেখেছি যে পাকিস্তান ফেরত বাংলাদেশ আর্মির ভিতরে একটা কথা ছিল যে বাংলাদেশের আর্মি অফিসাররা যখন বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যারা কমিশনড হয়েছে 1975 সাল থেকে, সো আমাদের একটা এক্সপেকটেশন ছিল দে উইল বি মোর প্রফেশনাল, যে তখন তাদের বড় সাহসিকতা দেখাবে। কিন্তু পাকিস্তানে যারা কমিশন পেয়েছে দে সিমস টু বি মোর প্রফেশনাল, সাহসী, মানে তাদের যে স্পিড দ্য কোর, জুনিয়র অফিসার থেকে রক্ষা করা। আমার চাকরিকালীন সময় আমি ওরকম দেখি নাই যে কেউ এই আইএসের কানেকশন আছে। এইটা হলো কি এই রয়ের যে স্টিগমা সেইটাকে ওভারকাম করার জন্য এইটাকে বারবার আনে। আমি বলি আইএসআই অথবা র কোনো কিছু থাকতে পারবে না। পাকিস্তান আর্মিতে রয়ের কানেকশন, হ্যাঁ, পাকিস্তান আর্মিতে যদি কানেকশন থাকে তার তো ওপেন ফাঁসি হবে। হাউ কাম বাংলাদেশে ওই যে রিপোর্টটা বের হয়েছে 250 জন রয়ের এজেন্টকে এই ক্যান্টনমেন্টে রেখেছে এবং সেখান থেকে ডাইরেক্ট এয়ারপোর্ট থেকে উঠিয়ে দিয়েছে। এটা তো একটা রিপোর্ট বের হয়েছে আমরা, এবং ওর তথ্যগুলো সত্য বলে মনে হয়।
তাহলে বাংলাদেশ আর্মিকে আজকে দুইটা জিনিস করতে হবে। একটা হলো সিলেকশন প্রক্রিয়া রিভিউ করতে হবে, সেনাবাহিনীতে কোনো রয়্যাল এজেন্ট থাকবে না সেটা নিশ্চিত করতে হবে। এয়ারফোর্সের একজন অফিসারের 24 ঘন্টায় কোর্ট মার্শাল হয়ে তার 10 বছর জেল হয়েছে, হি টুক লেডি অ্যান্ড গাড়ি। তো এরকম আরও আছে কিনা? একজন তো পালাই গেছে, এই যে মুজিবকে তো নিয়ে গেছে এখান থেকে। তাহলে এই যে আমাদের জাতীয় স্বার্থে এবং প্রফেশনালিজম ফেরত আনার জন্য অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। ধন্যবাদ মিস্টার আহমেদ। ধন্যবাদ। আপনি আসলে যে জায়গাটা আলোচনা ওটা অত্যন্ত ভালো এবং ভালো আলোচনা, কিন্তু আমাদের আলোচনার মুখ্য বিষয়টা ছিল রাজনীতি, নির্বাচন এবং আমাদের বর্তমান আর্মির যে বর্তমান সিচুয়েশনে আর্মির ইনভলভমেন্টটা যেভাবে আসা হয়েছে, যেটা অত্যন্ত অনভিপ্রেত। এবং আমি আসলে আর্মি নিয়ে আমার খুব গর্বের, আমি আর্মিকে নিয়ে সবসময় গর্ব করি এবং সবসময় আমি তাদেরকে এমন একটা জায়গায় দেখতে চাই এবং মনে মনে দেখি, ভাবি। তাদেরকে নিয়ে আমি আসলে বিতর্ক করতে চাই না। যারা বিতর্ক করে আমি তাদেরকে সবসময় সবিনয় অনুরোধ করব, প্লিজ আমাদের একটা ইনস্টিটিউশনকে ঠিক রাখার চেষ্টা করি। তার আপনি এটার সাথে একটা খুব সুন্দর একটা মানে একটা মারাত্মক একটা জিনিস আপনি টানলেন যে সিলেকশন। আমি তো ওই জায়গাটা তো অনেক পরের জিনিস। আমরা এখন যেটা কথা বলছি রাজনীতি, গণতন্ত্রায়ন, গণতন্ত্রের সংজ্ঞা, নির্বাচন, কি নির্বাচন, তারপর আমাদের আলোচনাটা বিষয়টা এখানে। আপনি যে সিলেকশন প্রক্রিয়ায় বললেন যে ওখানে বোর্ডে যার নাম হচ্ছে তার নাম নেবেই তো। আপনার শত্রুপক্ষ সবসময় আপনার সব কিছু নেবে, এটা তো আপনি এটা যদি না বুঝেন তাহলে আপনি এক প্রফেশনাল হলেন কোথায়? এটা আমি ধরেই নেব তো, আমাকে ও এই করবে, আমি আমার কী কী প্রোটেকশন রাখবো সেটা। আপনি যে কথা বললেন, আপনি ধন্যবাদ জানাইলেন, আমি তো ধন্যবাদ জানাইতে পারতেছি না ওইভাবে। আপনি যেটা একদিকে ধন্যবাদ জানালেন, যে আরেক দিকে আপনিই বললেন যে 250 জন রয়্যাল এজেন্ট তাদের কেয়ার অফে ইভ্যাকুয়েটেড করা হয়েছে। হাউ কাম? আর একটা অ্যালিগেশন, আমি এই কথাগুলি এখানে বলতে চাই না, আমি আরও অন্য পজিটিভ কথা বলতে চাই। 650 জন লোক ওখানে ছিল, 26 ওকে 600+ লোকরে করা হয়েছে। এগুলি নিয়ে বিভিন্ন ধরনের জনশ্রুতি আছে এবং যত এগুলি মানুষের মধ্যে ঠিকভাবে প্রকাশ না করবে, এটা আইএসপিআরও করেনি, এটা সরকারও করেনি, কেউ করেনি, তত এগুলি ডালপালা গজাবে। এবং আসলে আমার যে একটাই গর্বের জায়গা, একটাই যে আমার সবসময় শেষ আশ্রয়স্থল, যেটা নিয়ে আমরা কথা বলছি, সেই শেষ আশ্রয়স্থলটা প্রস্তবিদ্ধ হবে। আমি ওই জায়গাটায় যাইতে চাই না। আমি আমার দেশকে অত্যন্ত ভালোবাসি। আমি চাই আমার একটা দেশকে যদি শক্ত ভিত্তির উপর দাঁড়া করাতে হয়, আমাদের এই 53 বছরে এখন পর্যন্ত আমরা তার একটা স্টেপও নিতে পারিনি। আমরা সেই ম্যাকলে রিপোর্ট, সেই 1834 সালে ম্যাকলে যে কথা বলে গিয়েছেন, আমাদের এই অঞ্চলের মানসিকতা, মানুষজনের মানসিকতা কেমন, এই মানসিকতা চেঞ্জের জন্য যে আলোচনা দরকার, যে রাজনীতি দরকার, আমাদের কারো মধ্যে, আমি বহু জায়গায় বহুভাবে চেষ্টা করেছি এই আলোচনাগুলি আনার জন্য, তারা কেউ উৎসাহী না। এটা আমার কাজ না। আমার কাজ টিন, গম, চাল, কমিশন, আমার প্লট অ্যান্ড ইম্পোর্টেড কার, ট্যাক্স ফ্রি কার। আমার ইন্টারেস্ট ওইখানে। আমার ইন্টারেস্ট আপনার ভাষায় যেটা বললেন, প্রমোশন, ধনবান হওয়া। কিন্তু একটা প্রফেশনাল একটা ইনস্টিটিউশনের মধ্যে যদি ধনবান হওয়া, একটা প্রমোশন পাওয়ার জিনিস পিস ঢুকে যায় একবার, বা কেউ সাকসেসফুলি ওটাকে ইমপ্লান্ট করে, সেটা ভয়াবহ একটা দেশের জন্য, যেটা কাদের মধ্যে যার উপরে আমার দেশের সভরেন্টি ডিপেন্ড করে। সেই বিষয়গুলির উপর নিয়ে যারা আমরা ছেলে খেলা বলি, আমরা এই সমস্ত কথা বলি, বালখিল্য সুলভ কথা বলতে, আমি এগুলিতে আমি আসলে ব্যথিত হই, লজ্জিত হই এবং ঘৃণা করি। আমি অনেস্টলি আমি ঘৃণা করি এদেরকে, কারণ এরা বুঝতেই চায় না যে কোন সমস্ত ইনস্টিটিউশন যাওয়ার পর একটা না একটা, যেটা আমার শেষ আশ্রয়স্থল, সেই আশ্রয়স্থলকে নিয়ে যারা খেলা করে, আমি মনে করি তাদের বোধের মধ্যে প্রবলেম আছে, তাদের শিক্ষার মধ্যে প্রবলেম আছে, তাদের অনুভূতির মধ্যে প্রবলেম আছে। আমি যে আলোচনাটা ছিলাম, আমি সেইখানে যদি অনুমতি দেন আমি সেইখানে একটু ফেরি। আমার আলোচনা কি ছিল? আমার একটা সামনের আদেশ, যেটা দিল্লুর ভাইয়ের মূল প্রশ্ন বলে আমি ধরতে, নির্বাচন, একটা আসু নির্বাচন আমাদের সব সমস্যা থেকে মুক্তি দিতে পারে। এটা কেউ বলেনি বর্তমানে যেইভাবে, আমিও বলিনি, কেউ বলে, আপনার কথা বলছি না, আমি আপনার কথা বলবো কেন? আমি বলছি যে এই মুহূর্তের আবহ হচ্ছে দুইটা আবহ। একটা হচ্ছে যে রাজনীতি দিলে পরেই সব কিছু, ইলেকশন দিলে পরেই বাংলাদেশের সব সমস্যা মিটে যাবে, তা নাহলে বাংলাদেশ ভয়ঙ্কর দিকে, কোন ভয়ঙ্কর দিকে যাবে? আমি অনেকজনকে জিজ্ঞেস করেছি, পারলে একটু বলেন কতটুকু ভয়ঙ্করের শেষ তো আমরা দেখছি, আর কত ভয়ঙ্কর দেখবো? আমরা মুখ খুললে বাসায় ফিরতে পারবো কি না, আমার বুক কাঁপতো, সবার বুক কাঁপতো। আমরা এখানে যা খুশি তাই বলতে পারতাম না। আপনি এখানে কখন গুম হয়ে যাবেন, কখন আয়নাঘরে যাবেন, কখন কি হবেন, কখন দুদক এসে আপনার কাছে হাজির হবে। দুদক আসার জন্য বাংলাদেশে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, একটা মানুষকে দেখাইতে পারবেন না যে মানুষটার কাছে যদি সরকার চায়
যদি সরকার চায় সেই মানুষটাকে ধরতে পারবে না, সেই মানুষটাকে হিট করতে পারবে না। আমি তো ওই সমাজ চাই না, আমি তো ওই সমাজ চাই না। আমি আমার কথাটা বোঝার চেষ্টা করেন, আমি কোন জায়গাটায় কথা বলছি। আমি আমি এই রাষ্ট্রের একটা অংশীদার, আমি একটা মালিক, আমি আমার রাইটটাকে নিয়ে কথা বলছি। আমাকে ইচ্ছা করলে পরই আমি আপনার পছন্দ হয় নাই আমার কোনো কথা, আমার সবার কথা পছন্দ হবে না, সবার সব মত ভিন্ন মত হবে, এটাই তো গণতন্ত্র। তা আমি কথা বললে পরে যদি অমত হয় আর আপনি আমার পিছনে ফেউ লাগিয়ে দেবেন, আপনি আমাকে প্রবলেম করবেন, আমাকে টাচ করার ক্ষমতা আপনার হাতে রাখবেন, আমি ওই টাচ করার ক্ষমতা আর চাই না। আমার বক্তব্যটা এইখানে, আমি গণতন্ত্রের সংজ্ঞায়নটাকে ওইখানে লিমিট করতে চাই, আমি নির্বাচনের সংজ্ঞায়নকে ওইখানে লিমিট করতে চাই। নির্বাচিত হয়ে যিনি আসেন তিনি কি কি কাজ করতে পারবেন, কি কি কাজ করতে পারবেন না। আমি 31 দফা বুঝি না, আমি সবাইকে চিনি। আপনি যেমন বলছেন আপনার কলিগদের বহুজনের নাম বললেন, সবাইকে আপনি চেনেন, আপনি তাদের পালসও বোঝেন, এবং আই এগ্রি উইথ ইউ ইন ফুল। আমরাও সমাজের, এবং আমার থেকে এইখানে বসা সবচেয়ে বেশি বোঝেন উনি, উনি সব কয়জনের পালস জানেন, সব কয়জনের কি তারা চায়, কি তারা ভাবে, কি তারা বলতে চায়, দিল্লুর সাহেবের থেকে বেশি কেউ জানে বলে আমি বিশ্বাস করি না। এই একটা দিক। আরেকটা দিক আমি একটু টাচ করতে চাই এই অনুষ্ঠানের মাধ্যমে। বাংলাদেশটাকে এই মুহূর্তে মনে হচ্ছে যেন কন্টেন্ট ক্রিয়েটররা চালাচ্ছে। আরে এই যে 17 বছর একটা যুদ্ধ গেল, এখন হাতে গোনা দেশের মধ্যে 5-6 জন লোক আর বাইরের 3-4 জন 5 জন লোক, তারা ডেইলি যে কন্টেন্ট দেন সেই দিয়ে তারা এমন একটা আবহ সৃষ্টি করছেন যে তারাই দেশ চালাচ্ছেন। তারা যেভাবে বলছেন সেভাবে তারা 32 নম্বর গুড়িয়ে দিচ্ছেন, তারা আর্মি চিফকে সরাই দিচ্ছেন। আরে এটা কি ছেলে খেলার দেশ নাকি? এটাকে ছেলে খেলার দেশ নাকি? দেশটা তো আমাদের সকলের। এখানে একটা জায়গায় আমরা আসছি কিসের বিনিময়ে? 17 বছর নিষ্পেষিত হয়ে 2000 কাছাকাছি, যদিও ফিগারটা এখনো ফিগার আউট করা হয় না, কেউ বলে 1000-এর বেশি, কেউ বলে 2000-এর বেশি, কেউ বলে, আমি বলি 1000 থেকে 2000-এর মধ্যে আত্মাহুতি রক্ত, মানে শহীদদের রক্তের বিনিময়ে 30,000 লোকের মতো মানুষের ইনজিওর্ড মানুষের 1400 ইউএন রিপোর্ট অনুযায়ী 1400 মারা গেছে। বিনিময়ে আমরা এমন একটা জিনিস অর্জন করলাম, সেই জিনিসটাও আমরা ওই ম্যাকলে রিপোর্টকে সত্যি করে দিচ্ছি। আমাদের মন মানসিকতা, আমাদের চিন্তা ভাবনা, চিন্তাধারা এমন জায়গায় আমরা নিয়ে গেছি, আমার ঘৃণা লাগে, আমার লজ্জা লাগে যে আমরা আসলে কি মানুষ হতে পারবো না। ওই যে একটা বই হচ্ছে আবার তোরা মানুষ, একটা সিনেমা ছিল আমাদের, হ্যাঁ বিখ্যাত সেটা। আমি আসলে বলি আমাদের সবার বোধোদয় আসার একটা সময় হয়েছে। আমাদের মুখ আছে, আমাদের কলম আছে, আমি যা খুশি তাই লিখতে পারি, আমার মুখ আছে, আমি যা খুশি তাই বলতে পারি, আমি যেটা ভাবি এইটাই ঠিক আছে। আমরা মনে হয় এখান থেকে বের হওয়ার একটু সময় হচ্ছে। আমি শেষ করি, খুব একটা টাচি একটা ম্যাটার এবং আবেগের একটা বিষয় আমি বলতেছি। আমি আসলে খুব ইমোশনাল হয়ে যাই, মানুষের মধ্যে এই বোধটুক আসবে না। দেশটা তো আমাদের সকলের। আমরা কি একবার ভাবতে পারি না যে আমরা একটা লিমিট, আমার প্রত্যেকটা লোকের তো একটা লিমিট আছে, যার যার ক্যাপাসিটি অনুযায়ী। এই লিমিটে গিয়ে থামতে পারার একটা জায়গা কি আমরা বুঝতে পারবো না? এরকম একটা সুবর্ণ সুযোগ। আমি নির্বাচন, গণতন্ত্র, আমি বেসিক জিনিসগুলিকে ঠিক না করে সমস্ত মানুষ খালি একতরফা বলে যাচ্ছে। আমি নির্বাচনের বিরুদ্ধে না। আমি প্রথম কথা হচ্ছে নির্বাচন না, আমার কাছে প্রথম কথা হচ্ছে গণতন্ত্রের সংজ্ঞায়ন। আমাদের কোন গণতন্ত্র আমি চাই? যে গণতন্ত্রে আমি তাকাইতে পারবো না, যে গণতন্ত্রে আমি যদি আমার ড্রাইভারের কাছে, কাজের লোকের কাছ থেকে স্যারের মেন্টালিটি কেমন আছে, কেমন মানসিকতা কেমন বুঝে যদি আমাকে কথা বলতে হয়, আমি বক্তৃতা দেওয়ার আগে যদি আমার বুক কাঁপে, আমার মুখ দিয়ে কোন শব্দ বেরোলে আমার পজিশনটা থাকবে কি না, আমি ওই রাজনীতি চাই না। আমি ওই রাজনীতি বিশ্বাস করি না। আমি এমন রাজনীতি চাই, আমি এখনও জানি যেই রাজনীতিবিদরা এখনও বক্তৃতা দিয়ে বেড়ান এবং যা যা বলেন, দেওয়ার পরে তারাই আলোচনা গিরে আমার এটা আবার আমার পোস্ট যাবে না তো, তারা বলেন আপনি একটা খবর নেন, আমি সাংবাদিকতা করি, আমি তো মানুষের সাথে মিশে চলি, আমি পাশে কান পেতে থাকি, কি বলে, আমার কাজই ওইটুকুই। তো এই হচ্ছে যেই সিচুয়েশন থেকে উত্তরণ ছাড়া, আমার গণতন্ত্রের সংজ্ঞা উত্তরণ ছাড়া, গণতন্ত্রকে সুসংহত করার জন্য, মানসিকতা চেঞ্জ করার জন্য, আমার নির্বাচন পদ্ধতি চেঞ্জ করার জন্য, নির্বাচিত কারা হয়ে আসবেন, তারা কারা সেটা জানার আগ পর্যন্ত আমি মনে করি এগুলো বাহুল্য কথা। না, আমি অ্যাবসলিউটলি আপনার সাথে এগ্রি যে রাজনৈতিক সংস্কৃতি সৃষ্টি হয়েছে দুর্বৃত্তায়িত রাজনীতি। এখানে ভার্চুয়ালি যারা ছোট নেতা থেকে বড় নেতা, টপ নেতার কথা, আউট অফ অ্যাকাউন্টেবিলিটি, কোনো রকম জবাবদিহিতার বাইরে, দলের ভিতরে কোনো ধরনের ডিবেটের কোনো ফোরাম নাই। দলের ভিতরে যে রাজনীতি করলেই যে এই আঙ্গুল ফুলে কলা গাছ হয়, সেইটার জবাবদিহিতার কোনো
কোনো কোনো কোনো কালচারই বাংলাদেশে এখন পর্যন্ত সৃষ্টি হয়নি। তো সেই জন্য এখন দেখেন যে আমি যে অল নাও বড় ধরনের বার্ডেন আসতেছে বিএনপির উপরে, বড় ধরনের বার্ডেন। আই হোপ, আমি ট্রুলি আশা করি যে তারেক সাহেব যেহেতু অনেক দিন লন্ডনে ছিলেন, উনি ওয়েস্টার্ন টাইপ ডেমোক্রেসি দেখে আসছেন খুব কাছ থেকে এবং সুন্দর কথা বলছে, কিন্তু একই সাথে সে যদি দলের ভিতরে ডিবেটের করতে পারে, মানে একটা প্রবর্তন যে দলের ভিতরেই ডিবেট, যে দলের ভিতরে যারা চোর, যারা দুর্নীতিবাজ, যারা চরিত্রহীন, দলের ভিতরেই যাতে একটা তাদের ভিতরে একটা অ্যাকাউন্টেবিলিটি সৃষ্টি হয়, যে এই দলের পদ ব্যবহার করে এগুলো করা যাবে না। অনেকগুলো ভালো 31 দফার ভিতরে অনেকগুলো ভালো প্রস্তাব রয়েছে, কিন্তু আরও অনেক সুযোগ আছে। এই সাথে এইটাকে যদি অ্যাড্রেস করে যে হাওয়া ভবনের লোক নাকি সব সামনে, এখন তো মানুষ চাঁদাবাজদের চেহারা পরিবর্তন হয়ে গেছে। আমি যে এলাকায় থাকি বনানী, ফুটপাত নাই, একেবারে ফুটপাত সব দখল হয়ে গেছে। এবং এই ফুটপাত থেকে চাঁদা কারা খায়? যারা ক্ষমতাসীন, ক্ষমতার বেনিফিট কিন্তু, হ্যাঁ ক্ষমতার বেনিফিট কিন্তু 90% এখন বিএনপি এনজয় করতেছে। তাহলে ওই বিএনপির যারা কমিটিতে আছে তারা, আর পুলিশ করে কি সবসময় এই ক্ষমতাসীনদের গুন্ডাপান্ডা ব্যবহার করে আপনার এই চাঁদাবাজিগুলো করে। এখন মানুষ যদি এই কোশ্চেনটা করে যে আপনি তৃণমূল পর্যায়ের একজন চাঁদাবাজ যে ফুটপাত বিক্রি করে চাঁদা খায় অথবা যে কোনো জায়গা থেকে, তাকে নিয়ন্ত্রণ না করলে সুশাসন ন্যায় বিচার আপনি কী করে আনবেন? এই জায়গাগুলো তিনি অ্যাড্রেস করবে এবং ওই জায়গা আসবে যে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক ওই প্রক্রিয়া ছিল না যে ভালো মানুষকে সামনে আনা। আওয়ামী লীগ ওই সেন্সে একটি রাজনৈতিক দলের ভিতরেই বর্তায় না। আওয়ামী লীগ ছিল একটা লুটপটতন্ত্রের একটা কেন্দ্র। এটা মানে কে কত টাকা বানাতে পারে, কে কত টাকা বিদেশে পাচার করতে পারে, কার চেয়ে বেশি কী করতে পারে, পিওনের 400 কোটি, এই জায়গাটা থেকে একটা পার্থক্য সৃষ্টি করতে হবে। সেই জন্য বাই অল দ্য পসিবিলিটি যে একটা ইলেকশন হলে হয়তো জাতীয়তাবাদী সরকার গঠন করবে, আপনার দেখাতে হবে যে আপনি আওয়ামী লীগ ঘরানার রাজনীতি করছেন না, ওই টাইপের না। আপনার রাজনীতি হবে জবাবদিহিতামূলক, আপনার রাজনীতি হবে সুশাসন, ন্যায় বিচার এবং ন্যায্যতা প্রতিষ্ঠা, আপনার রাজনীতি হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। সেই সাথে দলের ভিতরে কিভাবে গণতন্ত্র আনয়ন করা যায়, তাহলে এই আওয়ামী লীগ যে পতন হয়েছে যে কারণে, সেই কারণগুলো আপনার ভিতরে থাকবে না। আদারওয়াইজ একই ধরনের একটা শাসন ব্যবস্থা যদি আসে, আপনার ভুলের কারণে যদি আবার এই মহাসচিবের কথাটা বলি, মির্জা ফখরুল সাহেবের কথাটা বলি, আমার প্রিয় নেতা একজন, যে উনি বলছেন পতনের 3 মাস পরে ঠাকুরগাঁয়ে এই বক্তব্যটা দিয়েছিলেন যে আওয়ামী লীগের মতো যদি বিহেভিয়ার আপনারা করেন, কনসিকোয়েন্সটা আওয়ামী লীগের মতোই হবে। আমি সেইটা রিইটারেট করব যে এই থেকে যদি শিক্ষা না নেয়, বিএনপি 2001 থেকে 6 ভুল এবং আওয়ামী লীগের এই 2009 থেকে 24 ভুল বিবেচনা নিয়ে দলের ভিতরে জবাবদিহিতা, দলের ভিতরে এই প্রক্রিয়া, দলের ভিতরে খারাপ মানুষকে সরিয়ে ভালো মানুষকে সামনে আনার প্রক্রিয়া যদি আপনি না করেন, তাহলে শুধু চাটুকার, বাটপার এবং পদলোহনকারী থাকে, এইটা কিন্তু মানে অটোমেটিক একটা পতনের কারণ হয়ে দাঁড়ায়। সেই জায়গাটা থেকে ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে হয়। এবং প্রফেসর ইউনূস সাহেব যেহেতু এটা সুযোগ পেয়েছে, সুযোগটা এখনও শেষ হয়ে যায়নি, আমি বলবো আপনার এই অ্যাডভাইজারি কমিটি পুনর্গঠন করে যারা ডেলিভার করতে পারে, যারা সাহসী, এখন অনেক সময় আছে। সেই সাথে এই কথাটা আমি আন্তর্জাতিক সম্পর্কে ছাত্র হিসেবে বলছি, এত অল্প সময়ে যে দেশের সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, বিচার ব্যবস্থা অত্যন্ত ভঙ্গুর, সেই জায়গাটায় এই অল্প সময় পুনর্গঠন সম্ভব কিনা কোথাও এটা উদাহরণ নাই। সেই জন্য অনেকে মনে করে যে প্রফেসর ইউনূসকে যথেষ্ট সময় দেওয়া দরকার। উনি ওনার ভুল ভ্রান্তি থেকে হয়তো একটা লাইনে আসছে। আপনি যে কোনো অফিসে, এক অফিস থেকে আরেক অফিসে গেলে এটা বুঝতে লাগে 3 মাস, ডাইনামিক্স বুঝতে। তো উনি যে একটা রাষ্ট্র এরকম ভঙ্গুর জায়গায়, সেই জায়গাটায় বিএনপি আরো বেশি কোঅপারেট করা দরকার। বিএনপি মানুষের সামনে এই কমিটমেন্ট দেওয়া দরকার যে এই সংস্কার জনস্বার্থে দেশের সাথে সমস্ত সংস্কারকে তারা রেটিফাই করবে। ওইরকম কথা যদি না বলে যে তুমি সংস্কার করার কে আর তোমার সংস্কার যে আমি নেবো সেটার গ্যারান্টি কোথায়, ওইখানে কিন্তু মানুষের একটা ভয়ের জায়গা দাঁড়ায় যায়। সেই জন্য আপনার আওয়ামী লীগ থেকে পার্থক্য সৃষ্টি করতে হবে। এই পার্থক্য সৃষ্টি করার জায়গাই হয়েছে যারা চরিত্রহীন
এবং যারা দুর্নীতিবাজের স্ট্রিম আছে তাকে সরিয়ে সুনামধারী লোক, যোগ্য দক্ষ লোককে আপনি সামনে আনবেন, যারা সত্যিকারে এই গণ অভ্যুত্থানের এই বিপ্লবের চেতনা ধারণ করে এবং এই চেতনাকে সামনে নিয়ে যেতে পারবে। ধন্যবাদ আপনাকে সরার সাহেব। অনেকদিন পর আমার খুব ভালো লাগলো, অনেকদিন পর খুব ভালো লাগলো আপনার এই কথাগুলো। আসলে আমরা একটা সুবর্ণ সুযোগ পেয়েছি। ক্লোজিং রিমার্কস আমার কথা তো একটাই, আমরা একটা সুষ্ঠু গণতন্ত্র চাই, একটা সুষ্ঠু নির্বাচন চাই এবং সত্যিকারের রাজনীতিবিদ চাই, সত্যিকারের রাজনীতিবিদ চাই। এই যারা আসছেন, আমি মনে করি যেই প্রবলেমটা সৃষ্টি হয়েছে, যেহেতু আমার লাস্ট রিমার্কস, আমি আমার চিন্তাটা একটু এই অনুষ্ঠানের মাধ্যমে, একটা অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠান, জিল্লুর ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে মাঝে মাঝে একটু সুযোগ দেন কথা বলার জন্য। আমি মনে করি এই সুযোগটা কাজে লাগানোর জন্য যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যারা সমাজের যারা কথা বলতেছেন, যারা জনমত গঠনে সহায়ক ভূমিকা রাখতেছেন, তাদের এই সুযোগটা ছাড়া উচিত না। তারা সব কিছুর ঊর্ধ্বে উঠে আসুন, সকলে মিলে আমরা একটা চাপ প্রয়োগ করার চেষ্টা করি। চাপটা হচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকারের এই যেটা তৈরি হয়েছে, এরা ক্যাপেবল এনাফ না, এটা পরিষ্কার হয়ে। কিন্তু ক্যাপেবল এনাফ না হলেও আমি আমার বিগত অনুষ্ঠানে রওজার আগে আমি জিল্লুর সাহেবের পারমিশন নিয়ে বলেছিলাম যে দেশবাসীর উদ্দেশ্যে, দেখেন খাদ্য নিয়ে বলেছিলাম, রোজার মূল্যস্ফীতি নিয়ে বলেছিলাম, কোনোটার কোনো সমস্যা হবে না আমি প্রেডিক্ট করেছিলাম। আমি অনেক পরিশ্রম করে আমার পরিশ্রমের রেজাল্ট আমি লোকজনকে আশ্বস্ত করার চেষ্টা করেছিলাম এবং দেখেন সেটা হয়েছে। আপনি আমার রাজনীতিবাদে অন্য জায়গাগুলিতে কিন্তু আপনি যে ধ্বংসগুলি প্রক্রিয়াগুলি হয়ে গিয়েছিল, আমি একটু বলতেছি, যে প্রক্রিয়াগুলি হয়েছিল, ব্যাংকগুলি ধ্বংসের পথে চলে গেছিল, পেমেন্ট করা যাইতো না, কোনো কিছু করা যেত না। এই যে এখনও একটা এনিওয়ে, ওটা অন্য সাবজেক্ট, যে ক্ষতিগুলি হয়েছিল সেই ক্ষতিগুলি তো সরকার সত্যিকার অর্থেই কেউ, আপনি যদি নিরপেক্ষভাবে কথা বলেন, আপনি দেখেন উন্নতি হয়েছে। উন্নতি হয় না কোন জায়গাটায়, যে জায়গাটায় সরকারের কোনো হাত নাই। সরকারের এরা তো যেটা নিয়ে আপনি বললেন, ধন্যবাদ আপনাকে, আবার ধন্যবাদ দিল্লুর ভাইকে আমাদেরকে এই সুযোগটা দেওয়ার জন্য। আসলে আমার রাজনীতিতে ইন্টারফেয়ার করার জন্য একটা শক্তি দরকার, সেই শক্তি দরকারের জন্য সময় দরকার। তা এদেরকে, আমি যদি বিএনপি হইতাম, তাহলে আমি বিএনপিকে বলতাম বিএনপির সবচেয়ে ভালো কাজ হইতো না। আপনার বিএনপি হতে হবে কেন? পলিটিক্স ইজ এ পাবলিক, যে কোনো নাগরিক, যে কোনো রাজনীতিবিদ রাজনৈতিক দলের উপরে কমেন্ট করার অধিকার রাখে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি হলে তাকে বলতাম, সে যদি সত্যিকারের, জি থ্যাংক ইউ, যে উনি যদি সত্যিকারের পলিটিশিয়ান হইতেন, উনি যদি ক্ষমতা লিপ্সু না হইতেন, ওনার মনের মধ্যে কি আছে আমরা পালস বুঝি, আপনি যেমন বলছেন আমরাও পালস বুঝি, সেই পালস অনুযায়ী যদি না চলে, এই সুযোগটা যদি নিতেন, আপনি ডক্টর ইউনূস, আপনি দেশটাকে কিভাবে গড়তে চান বলেন, আমার সমস্ত রাজনৈতিক শক্তি দিয়ে আপনাকে আমি সাহায্য করব। আপনি দেশটাকে একটা সবগুলিকে রিকনস্ট্রাক্ট করে দেন। উনি যদি সত্যিকারই পশ্চিমা এত 16 বছর থেকে উনি যদি চেঞ্জ হইতেন, তাইলে ওনার কাছ থেকে আমি এইগুলি আশা করছিলাম। একটা রাষ্ট্রনায়ক চিত্র কথা আমি আশা করছিলাম, নিশ্চয়ই বলবেন আপনি, যে আমি ওইটা আশা করছিলাম উনি এই সুযোগটা নেবেন। উনি চিরজীবন আমাদের দেশে কিছু, এটা হচ্ছে আল্লাহ তাআলা বরাতে লিখে রাখেন, সবার কপালে সব কিছু লেখেন না। ওনার সামনে আবার একটা সুযোগ এসেছিল, উনি 17 বছর নির্বাসনে থেকেছেন। ওনার স্যাক্রিফাইস তো কম না, কিন্তু স্যাক্রিফাইস বলেন না, তাই বলেন, উনি কি লাইফ লিড করেছেন কেউ প্রশ্ন করেন না। ওই লাইফটা কয়টা মানুষ লিড করতে পারে, আমরা এই প্রশ্ন করি না। আমি ওই জায়গায় যেতে চাই না, ওটা আরেকটা ডিবেট। কিন্তু ওনার সামনে একটা সুযোগ ছিল, উনি যদি এই বর্তমান সরকারকে যদি বলতেন যে আপনারা এইভাবে, উনি আমাদের গর্বের সেনাবাহিনী, এরা সম্মিলিতভাবে একটা সত্যিকার অর্থে একটা স্ট্রং কমিটি করে, ধন্যবাদ, যে একটা রিকনস্ট্রাক্ট করে সত্যিকার ইলেকশন দেবে, যেখানে নমিনেশন পাইতে হইলে এই যুগ, মানে ওগুলি তো সব হয়ে যাচ্ছে। ধন্যবাদ। এবং এখনো সেই সুযোগ রয়েছে। ইনিশিয়াল যে ভুলটা হয়েছিল, প্রফেসর ডক্টর ইউনূস যেমন বলেছিল, যাদেরকে চিনি আমি তাদেরকে নিয়ে আসছি, জি, কিন্তু পরবর্তীতে ওনার ট্যালেন্ট হান্টে যাওয়া হচ্ছিল, একটা সার্চ প্রক্রিয়া এখনো সেইখানে যায় নাই। আমি এইভাবে আজকে শেষ করব, দুর্বৃত্তেই তো রাজনীতি থেকে সরে এসে এই রাজনৈতিক প্রক্রিয়া রাজনৈতিক দলের ভিতরে আসতে হবে, যাতে ভালো মানুষ রাজনীতির সামনে আসতে পারে। সেকেন্ডলি, আপনি ক্ষমতায় থাকলে ক্ষমতা যাওয়ার পরে আপনার পালাতে না হয়,
প্রতিবার এই যে একটা ভিসিএস সার্কেল, আপনি ক্ষমতায় যা খুশি তাই করবেন, জনস্বার্থের বিপক্ষে যে কাজ করবেন, আর পতন হলে আপনি পালাবেন। আপনার যাতে পালাতে না হয় রাজনীতিবিদ সেই জাতীয় মসজিদের দুর্নীতি না করলে, লুটপাট না করলে, চরিত্রের কাজ না করলে, মানি লন্ডারিং না করলে পালাতে হয় না। পালাতে যাতে না হয়, আজকে এক পক্ষ পালাচ্ছে, ভবিষ্যতে অন্য কোনো পালাতে না হয়। আমি তারেক রহমান সাহেবের সামনে একটা সুবর্ণ সুযোগ ছিল একটা সত্যিকারের রাষ্ট্রনায়ক হওয়ার, উনি সেটাকে মিস করছেন। এই কিছু কারের গাইডে চলছেন জানি না, ওনার সুযোগ নেওয়া উচিত ছিল ডক্টর ইউনূসের উপরে ভর করে। ওনাকে ওনার ফ্রি হ্যান্ডেড, ফুল হ্যান্ডেড সাপোর্ট দেওয়া উচিত ছিল। উই আর বিহাইন্ড ইউ। এর চেয়ে বড় ভুল আছে, এর চেয়ে বড় আছে বিএনপিকে সাপোর্ট দেয়নি। আপনারা মনে করছেন যে, মানে আমি জাস্ট যতগুলি শুনি তার একটা এর চেয়ে বড় ভুল হবে বিএনপি সম্বন্ধে যদি মানুষের এই ধারণা যায় যে বিএনপি একটা ইন্ডিয়ান পদলোহনকারী পলিসি ফলো করে। সেটা তো হয়ে গেছে। আপনি বললেন এর চেয়ে বড় ভাই, আপনি একটু আগে বললেন না যে এই যে দখল হয়ে গেছে, দখলদারি কারা করা সবাই জানি আমরা, অথচ আমরা সেই নির্বাচন করে মুখে ফেনা তুলি যে নির্বাচনে আমরা জানি তারা জিতে বসে আছে, তাদেরকে নিয়ে আমরা মুখে ফেলা। আমি তাদের প্রতি আমার অনীহা না। তাহলে জনগণের শক্তিকে অস্বীকার করা হচ্ছে। আমি জনগণের শক্তির কথাই বলছি। আমার জনগণের তো শক্তি নাই। ভালো ভোট দিয়ে যদি ভালো ভোট হয়, ভালো ভোট যদি হবে কেন, আমি বলছি যেটা ভালো নির্দলীয় নিরপেক্ষ একটা অবাধ সুষ্ঠু ভোট হয়, এবং সেই ভোটে যদি আওয়ামী লীগ, জামাত, বিএনপি যেই আসুক, আপত্তি থাকবে কেন? আপনি যদি গণতন্ত্র বিশ্বাস করেন। আপনি আমার আপত্তি থাকার তো কোনো যুক্তি নাই বা কারণও নাই, থাকবেই না কেন। কিন্তু আমি যেটা বলতে চাই রাজনীতিতে যারা আছেন, আমি সম্মান রেখে বলছি, আমি কাউকে ছাত্র, আমি থ্যাংক ইউ। শুনেন, আপনি শুধু রাজনীতির ছাত্র না, আপনি আপনার কাছে যে পালস আছে সেই পালস অন্য কারো। অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে রীতিমতো লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে রীতিমতো চ্যানেলটি সাবস্ক্রাইব করি পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার সালেহ আহমেদ টিটা এবং ব্যারিস্টার এম সরওয়ার হোসেন, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। আমার অতিথিরা প্রায় মন খুলে কথা বলেছেন। একটা বিষয় তাদের সঙ্গে আমি একমত যে রিকনসিলিয়েশনের প্রয়োজনীয়তা রয়েছে। আমাদের সমাজটা এতটাই বিভাজিত, এই বিভাজিত সমাজ নিয়ে আমাদের পক্ষে সামনে এগুলো অনেক কঠিন। তাদের আকাঙ্ক্ষাগুলোর সঙ্গে অনেকখানি আমি একমত, হয়তো বিশ্লেষণের সঙ্গে তারা নিজেরাও কতটা একমত বা আমি কতটা বা দর্শকরা কতটা একমত সেই বিষয় নিয়ে আলোচনার সুযোগ আছে। কিন্তু মূল কথা যেটা আমি বলতে চাই সেটি হচ্ছে যে গণতন্ত্রের সর্বোত্তম কোনো ব্যবস্থা এটা কেউ বলেন না, কোনো রাষ্ট্রবিজ্ঞানীও বলেননি, কিন্তু এর চাইতে ভালো কোনো বিকল্প এখন পর্যন্ত পৃথিবীতে নেই। কাজে গণতন্ত্রে উত্তরণ বাংলাদেশ গণতান্ত্রিক অবস্থায় ছিল না, এখনও গণতন্ত্রের মধ্যে নেই, কেননা বাংলাদেশের যে সরকার আছে, যে ব্যবস্থা আছে, সেটা জনপ্রতিনিধিত্বশীল ওই অর্থে স্বীকৃত কোনো পন্থায় প্রমাণিত নয়। সে কারণে গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়াটা নিশ্চিত করতে হবে। কিভাবে হবে, কতদিনের মধ্যে হবে, কোন কাজগুলো আগে করতে হবে, কোন কাজগুলো পরে হবে, তার জন্য অঙ্গীকারের প্রক্রিয়া কী হবে, সেগুলো নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু জনগণের প্রতিনিধি ছাড়া একটা গণতান্ত্রিক সমাজ, রাষ্ট্র চলতে পারে না। আমি আশা করি যে আমার অতিথিরা সহ যারা শুনছেন এবং ক্রিয়াশীল রাজনৈতিক ব্যক্তিবর্গ, রাজনৈতিক দলগুলো এবং সরকার এই বিষয়ে একটা ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করবেন। আসলে বাংলাদেশ কখন বলতে পারবে যে বাংলাদেশ আসলে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে যাত্রা শুরু করেছে। এখনও পর্যন্ত যাত্রা শুরু হয়েছে যদি মনে করে থাকেন, অন্তত আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সেই যাত্রা থেকে বাংলাদেশ এখনও অনেক অনেক যোজন যোজন দূরে। আমার সঙ্গে থাকবার জন্য, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।